আসসালামু আলাইকুম। পাঠ করছি প্রণয়ের নব্য সূচনা। লিখনীতে ইনশা ঈশা চৌধুরী। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ১৬। সড়কপথ ধরে গাড়িটি বেশ দ্রুত গতিতেই ছুটে চলছিল। কিন্তু অস্থির যুবকটির কাছে সেই গতিও যথেষ্ট মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল গাড়িটা যেন ইচ্ছে করেই ধীরে ধীরে এগোচ্ছে। রাবির কবজিতে বাঁধা সিলভার রঙের ব্র্যান্ডের ঘড়ির দিকে একবার তাকিয়ে সময় দেখে নিল। বিরক্তিতে তার ভ্রু কুঁচকে গেল। যেতে এত সময় লাগছে কেন? বারবার তার দৃষ্টি চলে যাচ্ছিল সূচনার জন্য আনা উপহারের দিকে। দেশে ফেরার আগে প্রণয় কয়েকদিন সময় নিয়ে সব কেনাকাটা সেরে রেখেছিল সে। যতদূর জানে সূচনার পছন্দের জিনিসগুলো বেছে এনেছে। একটা বড় টেডি বিয়ার, আরো নানান ধরনের কিউট কিউট জিনিসপত্র, আর নানা ধরনের চকলেট। সবই সূচনার খুব পছন্দের। সময়ের স্বল্পতার কারণে আরো কিছু কিনতে পারেনি ঠিকই, তবে সে নিশ্চিত ছিল এই উপহারগুলো সূচনার মন ছুঁয়ে যাবে। কিন্তু এখন এইসব ভাবারও সময় নেই। তার খুব করে মনে হচ্ছিল গাড়িটা যেন খুব ধীরে চলছে। এভাবে চলতে থাকলে গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। অবশেষে আর ধৈর্য রাখতে না পেরে রাফি সামনের দিকে ঝুঁকে ড্রাইভারকে বলল, "এক্সকিউজ মি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে গাড়ি আমি চালাতে চাই। আপনার ড্রাইভিংটা আমার কাছে একটু বেশি ধীর মনে হচ্ছে।" ড্রাইভার এক মুহূর্তের জন্য স্মিত হয়ে গেল। এই পেশায় সে বহু বছর ধরে আছে। কিন্তু কোনো যাত্রীকে এভাবে ড্রাইভিং সিট চাইতে সে আগে কখনো দেখেনি। কিছুটা অবাক স্বরে বলল, "সরি, আমি তো যথেষ্ট দ্রুতগতিতেই গাড়ি চালাচ্ছি।" রাফি তেড়ার মতো ধীরভাবে মাথা নেড়ে বলল, "হতে পারে, কিন্তু আমার কাছে গতিটা যথেষ্ট মনে হচ্ছে না। আপনি গাড়িটা একপাশে থামান। আমি নিজে ড্রাইভিং করব।" রাফির কণ্ঠে এমন একরুখা দৃঢ়তা ছিল যে ড্রাইভার আর কোনো আপত্তি করল না। শেষমেশ রাস্তার একপাশে গাড়িটি থামিয়ে সে ড্রাইভিং সিট ছেড়ে দিল। পর মুহূর্তেই রাফি স্টিয়ারিং হাতে নিয়ে বসে পড়ল। অতঃপর ইঞ্জিনের গর্জন তুলে গাড়িটা আগের চেয়ে অনেক বেশি গতিতে ছুটিয়ে দিয়ে দিল সামনের দিকে। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। রাফি রাফি বেশ দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছিল। কিন্তু হঠাৎই তার ফোন বেজে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের জন্য ফোনের দিকে দৃষ্টি যেতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। সামনে একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ি হালকা ঘর্ষণ হলো। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে রাফি এবং পাশে বসা ড্রাইভার দুজনেই ভীষণ হকচকিয়ে গেল। রাফি দ্রুত গাড়ি থামিয়ে ফেলল। কয়েক মুহূর্তের মধ্যেই অপর পাশের গাড়ির দরজা খুলে একজন তরুণী নেমে এলো। অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরা মেয়েটি দ্রুত পায়ে এগিয়ে এসে গাড়ির জানালায় টোকা দিল। রাফি বুঝতে পারল পরিস্থিতি মোটেও সুবিধার নয়। সে গাড়ি থেকে নেমে আসতেই মেয়েটির মুখে স্পষ্ট দেখতে পেল। মুখ ভর্তি রাগ, দু চোখে যেন আগুন ঝরাচ্ছে। রাফি কিছু বলার আগেই তরুণীটি সাপের মতো ফোঁসফোঁস করতে করতে বলে উঠল, "আশ্চর্য! ঠিক মতো গাড়ি চালাতে পারো না, তাহলে গাড়ি নিয়ে রাস্তায় বের হও কেন?" কথাটা শুনেই রাফি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার বয়স এখন ২৮। ৫ বছরের বেশি সময় আগে ড্রাইভিং লাইসেন্স করেছে। দীর্ঘদিন ধরেই সে নিজের গাড়ি চালায়। যেখানে একটা ছোট অ্যাক্সিডেন্টের জন্য তাকে এভাবে কথা শুনতে হবে? এসব ভেবেই রাফির চোয়াল শক্ত হয়ে উঠল। এদিকে রাফি কোনো উত্তর দিচ্ছে না দেখে মেয়েটা আবার উঠে বলল, "আপনি কি কানা? তার সাথে কি বোবাও? কথা বলতে পারেন না বুঝি?" এবার রাফি ধৈর্যের বাঁধ ভাঙল। গভীর স্বরে সে বলল, "এই মেয়ে, তোমার বয়স কত? উল্টাপাল্টা কথা বলছো কেন? সাহস হয় কি করে আমাকে কানা বলার? আর তুমি তো নিজেই একটা বেয়াদব।" বিন্দুমাত্র না ঘাবড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, "ও আচ্ছা, আপনি আমার গাড়িতে ধাক্কা মারবেন। তাতে কোনো সমস্যা নেই। আর আমি সত্যি কথা বললেই আমি বেয়াদব?" তারপর কটাক্ষের হাসি হেসে যোগ করল, "আর কি বলবেন? আমার বয়স কত? আমার বয়স যতই হোক, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার দাদুর বয়সী।" রাফি বিস্মিত চোখে তাকালো। "হোয়াট, দাদু?" "হ্যাঁ, দাদুই তো। আমার বয়স জেনে আপনি কি করবেন? আমার বিয়ের ঘটকালি করবেন নাকি? আশ্চর্য! তোমার কথার কোনো সমস্যা আছে? তোমার মাথায় কোনো সমস্যা আছে? সমস্যা তো আপনার মাথায়। দেখুন, আপনি আমার গাড়ির দরজার হ্যান্ডেল ভেঙে দিয়েছেন। এখন আমার কি করা উচিত জানেন? আপনাকে পুলিশে দেওয়া উচিত।" এদিকে গাড়ির ভেতরে বসেছিল সুপ্তি। ঋতুর একটা জরুরি কাজ ছিল। আর তার জন্য জোর করে সুপ্তিকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল। কিন্তু অনেকক্ষণ ধরে একজন অচেনা লোকের সঙ্গে ঋতুর অনেক তর্ক-বিতর্ক দেখে সুপ্তি বসে থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে আসতেই রাফি উঁচু গলায় বলে উঠল, "তোমার সাহস কত বড়? আমাকে পুলিশে দেওয়ার কথা বলছো? আমি কি একবার বলেছি যে আমি ক্ষতিপূরণ দেব না?" ঋতু তৎক্ষণাৎ জবাব দিল, "আপনি বললেও দেবেন, আর না বললেও দেবেন। কারণ ভুলটা আপনার।" এমন উত্তপ্ত পরিস্থিতি দেখে সুপ্তির ভীষণ অস্থির হয়ে পড়ল। সে দ্রুত ঋতুর হাত ধরে বলল, "আশ্চর্য! কি শুরু করেছিস? একটা ছোট বিষয় নিয়ে এত ঝামেলা করার কি আছে?" ঋতু বিরক্ত হয়ে বলল, "কি ইচ্ছে করে ঝামেলা করছি? লোকটা গাড়ির ভেতরে, আমি ডাকি। কোনো উত্তর দিচ্ছে না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাহলে আমার কি করা উচিত ছিল?"
সুপ্তি এবার রাফির দিকে তাকিয়ে নরম গলায় বলল, দেখুন, আমরা একটা জরুরি কাজে যাচ্ছি। মাঝপথে ঝামেলা হওয়া একটু বেশি রেগে গেছে। আপনি কিছু মনে করবেন না। ও আসলে একটু রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। রাফি ভ্রু কুঁচকে বলল, ওনার মন ভালো দিয়ে আমি কি করব? ঋতু অবাক হয়ে সুপ্তির দিকে তাকালো। তুই কি পাগল? ওনাকে আমার সম্পর্কে এইসব বলছিস কেন? রাফি সঙ্গে সঙ্গে বলল, আমারও আপনার সম্পর্কে জানার কোনো আগ্রহ নেই। আর উনি পাগল না, পাগল তো আপনি। দেখছিস সাহস কত বড়! আমি একে সত্যি সত্যি পুলিশে দেবো। সুপ্তি এবার নিজের ঋতুকে সরিয়ে সামনে এগিয়ে এলো। দেখুন, আমরা কোনো ঝামেলা চাই না। আপনি হয়তো কোথাও জরুরি কাজে যাচ্ছিলেন, আমরাও যাচ্ছি। এইসব নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। রাফি কয়েক সেকেন্ড চুপ করে রইল, অতঃপর মানিব্যাগ থেকে বের করে গাড়ির ক্ষতিপূরণ হিসেবে সুপ্তির হাতে টাকা তুলে দিল। আসলে শুধু একটা হ্যান্ডেলই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার তুলনায় অনেক বেশি টাকা দিয়েছে সে। কতগুলো টাকা দেখে ঋতু আবারও ক্ষেপে উঠল। তার কাছে মনে হলো লোকটা টাকার জোর দেখাচ্ছে। সে ঝড়ের বেগে এগিয়ে এসে সুপ্তির হাত থেকে টাকাটা নিয়ে রাফির দিকে ছুঁড়ে মারল আর বলল, আপনার টাকার গরম কাকে দেখাচ্ছেন? এই টাকা আমাদের দরকার নেই। আপনার ক্ষমা চাইতে হবে। ভুল করেছেন আপনি। এখন সরি বলবেন। ছোট একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই ছোট দুর্ঘটনার কারণেও বিষয়টা এত বড় করা উচিত হয়নি। আমাদেরকে সরি বলুন। এবার সত্যি রাফির মেজাজ খারাপ হয়ে গেল। সে চেয়েছিল বিষয়টা শান্তভাবে মিটিয়ে ফেলতে, কিন্তু মেয়েটার একের পর এক তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। রাফির মতে এই মেয়েকে শিক্ষা দেওয়া উচিত। কিছু না বলে সে নিজের গাড়ির দিকে চলে গেল। গাড়ির পেছন সিট থেকে একটা পানির বোতল নিয়ে আবার ফিরে এলো। ঋতু ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়েছিল। পরের মুহূর্তে রাফি বোতলের ঢাকনা খুলে পুরো পানিটাই ঋতুর মাথায় ঢেলে দিল। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে সুপ্তি, ঋতু ও ড্রাইভার তিনজনই হতভম্ব হয়ে গেল। ঋতু যেন কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। রাফি শান্ত ও দৃঢ় কণ্ঠে বলল, প্রথমত নিজের মাথাটা ঠান্ডা করো। তোমার বেশি টাকা দেওয়া আমার কোনো ইচ্ছে ছিল না। আমি শুধু ঝামেলাটা মিটিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে তুমি ঝামেলা ছাড়া থাকতে পারো না। তুমি নিজেই একটা চলমান ঝামেলা। কথাগুলো বলে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। ঘুরে নিজের গাড়ির দিকে চলে গেল। ড্রাইভারও দ্রুত তার পিছু নিল। আর এদিকে ঋতু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক কি ঘটলো সে নিজেও বুঝতে পারছে না। সুপ্তি ধীরে ধীরে তার কাঁধে হাত রাখতেই ঋতু হঠাৎ চিৎকার করে বলে উঠল, ওই শয়তানের এত বড় সাহস! আমি ওর নামে কেস করব। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ একটু ঠান্ডা হ। তুই বেশি রাগ করছিস। ভদ্রলোক তো শুরু থেকেই ঝামেলা মেটাতে চাইছে। ঋতু চোখ বড় বড় করে তাকালো। ভদ্রলোক? ওকে তোর কোন দিক থেকে ভদ্রলোক মনে হয়? ও তো একটা জলজ্যান্ত অভদ্র মানুষ। দাঁতে দাঁত চেপে সে আবার বলল, ওর নামে আমি অবশ্যই কেস করব, যেভাবেই হোক। সুপ্তি হতাশায় দীর্ঘশ্বাস ফেলল। এখন দিশাপথ যাচ্ছে সূচনার বাড়ির দিকে। সূচনার মুখটা এখন এই মুহূর্তে ফেটে চুপসে যাওয়ার বেলুনের মতো হয়ে আছে। বিয়ের পর জীবন নিয়ে তার কত রঙিন কল্পনা ছিল। ভেবেছিল পড়াশোনার ঝামেলা থেকে কিছুদিনের জন্য হলেও মুক্তি মিলবে। আরাম করে ঘুরে বেড়াবে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করবে, নতুন সংসার, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করবে। কিন্তু বাস্তবতা চলছে সূচনার কল্পনার পুরো বিপরীতে। সকালে নাস্তা শেষে প্রণয় তাকে পড়তে বসিয়েছে। এমনকি প্রণয়ের এমন সিদ্ধান্তে বাড়ির লোক ভীষণ খুশি। শুধু তাই না, পরীক্ষার আগে কিভাবে পুরো সিলেবাস শেষ করা যাবে তার জন্য সুন্দর করে একটা রুটিন বানিয়ে দিয়েছে। অথচ সূচনার মনে বইয়ের পাতার একটু বসছে না। সূচনার মন বইয়ের পাতায় একটু বসছে না। সে বই খুলে বসে থাকলেও চোখ দুটো বারবার অন্যদিকে চলে যাচ্ছে। প্রণয় কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য, তুমি এভাবে বসে আছো কেন? পড়া শুরু করো। সূচনা ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, পরীক্ষা তো অনেক দেরি। এত আগে পড়াশোনা করে কি হবে? প্রণয় অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মাথা ঠিক আছে তো? পুরো সিলেবাসটা এখনো বাকি। আর তুমি বলছো অনেক সময় আছে? এই সময়গুলো কিছু না। চোখের পাতায় ও, চোখের পলকে সময়গুলো চলে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি পড়াশোনা করতে চাও না কেন? সূচনা মুখ বিরক্তির ছাপ আরো দৃঢ় হয়ে উঠল। কারণ অল্প পড়াতেই আমি ভালো মার্কস পেয়ে যাই, তাই এত বেশি পড়তে মন চায় না। প্রণয় হালকা মাথা নাড়ল। এটাই তো ভুল করো। অল্প পড়ে যদি ভালো করতে পারো, তাহলে আরো মনোযোগ দিয়ে পড়লে আরো ভালো করতে পারবে। সূচনা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু বিশ্বাস করুন, আমার এখন একদমই পড়তে ইচ্ছে করছে না। প্রণয়ের চোখ তখন ধৈর্যের ছাপ। জানো, একজন স্টুডেন্টের যখন মনে হয় যে সে একদমই পড়তে ইচ্ছে করছে না, ঠিক তখনই পড়তে বসা উচিত। কারণ সেই সময়টুকু পার করতে পারলে ভেতরে অলসতার আর ভয় কেটে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। ভাবে আজ না হয় থাক, পরে পড়বো। আর সেই পরে আর আসে না। মুখ বাঁকিয়ে বলল, এইসব তত্ত্ব আমি মানি না।
আমি পরে পড়বো, আজকে একদমই পড়বো না। প্রণয় মুচকি হেসে একটু সামনে ঝুঁকলো। ঠিক আছে, কিন্তু তুমি যদি এখন পড়ো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা গিফট পাবে। গিফটের কথা শুনে সূচনার চোখ দুটো মুহূর্তেই চকচক করে উঠল। সত্যি? কি গিফট? প্রণয় ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলল, সেটা আগে বলে দিলে সারপ্রাইজের মজাটাই নষ্ট হয়ে যাবে। আগে পড়াশোনা করো, তারপর জানতে পারবে। প্রণয় দেখলো সূচনা এখনো মন খারাপ করে বসে আছে। তাই প্রণয় সূচনার মন ভালো করার জন্য একটি গান গেয়ে উঠল। তোমার চোখে আকাশ আমার, চাঁদ ও যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার প্রিয়তমা। আমার গানের গলাটা এতটা ভালো না। আর এখানে গানটা স্কিপ করলে ভালো শোনা যাইত না। মানে আমি যদি এটা কবিতা আকারে বলতাম তাহলে তোমাদের শুনতে একটু ভালো লাগতো। যাই হোক, আজকের মতো আমার খাটাস গলাটাকে একটু ম্যানেজ করে নাও প্লিজ। কণ্ঠস্বর শুনে ইতিমধ্যে সূচনার চোয়াল বুজে গেছে। সূচনা খুশি হয়ে বলল, বাহ, আপনি কি সুন্দর গান গাইতে পারেন। তোমাকে পরে আরো গান শোনাবো, এখন পড়তে বসো। এই বলে সে একটি বইয়ের একটি প্রশ্ন দাগ টেনে সূচনার সামনে এগিয়ে দিল। এটা সলভ করো। বেচারি সূচনা বইয়ের মোটা মোটা পাতাগুলোর দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন ওগুলো কোনো বই নয়, বরং তার সহজ জীবনের সবচেয়ে বড় শত্রু। মনে মনে কাতর স্বরে বলল, হায় আল্লাহ, বিয়ের পর ভেবেছিলাম স্বামী আমাকে ঘুরতে নিয়ে যাবে, আদর করবে, শপিং করাবে, আর আমার পুরা কপাল, জুটলো একজন ফুল টাইম টিউটর। ভাবনাটা মনে আসতেই সূচনার অসহায় মুখে একবার বইয়ের দিকে একবার প্রণয়ের দিকে তাকালো। কিন্তু প্রণয় কঠোর দৃষ্টির সামনে শেষ পর্যন্ত হার মেনে কলমটা হাতে তুলে নিল। বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আশ্চর্যের বিষয়, পুরো সময়টুকু সূচনা সত্যিই মন দিয়ে পড়েছে। যদি মাঝে মাঝে বিরক্ত মুখে ফুঁপিয়ে দীর্ঘশ্বাস ফেলেছে, তবুও প্রণয়ের কড়া নজরের কারণে শেষ পর্যন্ত পড়া চালিয়ে যেতে হয়েছে। এমন সময় প্রণয়ের ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে সে বুঝতে পারল কলটি গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত কিছুক্ষণ ভেবে সূচনার দিকে তাকালো। মেয়েটা অনেক কষ্টে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। এখন কথা বললে ওর পড়ায় ব্যাঘাত করতে পারে। এই ভেবে প্রণয় নিঃশব্দে উঠে ব্যালকনির দিকে চলে গেল এবং ফোন রিসিভ করে কথা বলতে শুরু করলো। প্রণয়ের চোখে আড়াল হতেই সূচনার ভেতর জমে থাকা সব ক্ষোভ নেমে একসাথে বেরিয়ে আসার সুযোগ পেয়ে গেল। মুখ কুঁচকে বইটা বন্ধ করে নিজের রাগ নিয়ে একটু জোর করে বলল, লোকের স্বামী কত ভালো, আর আমার স্বামী নতুন বিয়ে হয়েছে, কোথায় ঘুরতে নিয়ে যাবে তা না, উল্টো আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়েছে। ঘোড়ার আন্ডার মতো সারাদিন খালি পড়াশোনা করো, পড়তে পড়তে কবে মরে যাব। রাগের মাথায় কথাগুলো বলতে বলতে অজান্তে সূচনার গলার স্বর একটু বেশি উঁচু হয়ে গিয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা প্রণয় পুরো কথাটা শুনতে না পেলেও এটুকু ঠিকই বুঝতে পারলো যে সে সূচনা তাকে রাগে কিছু একটা বলছে। ফোনের কথোপকথন শেষ হতেই সে ধীরে ধীরে পায়ে আবার রুমের ভেতর ঢুকলো। অন্যদিকে সূচনা এতক্ষণে মনে মনে শান্ত ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার ওনাকে সরাসরি বলে দেবে, আমি এখন আর পড়বো না। মনে মনে কথাগুলো গুছিয়ে নিয়ে সে ঠিক করছিল কিভাবে প্রতিবাদ করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ড্রয়িং রুমের দিক থেকে ভেসে আসলো বজ্রপাতের মতো একটি উচ্চ কণ্ঠস্বর। পুরো বাড়িটা যেন সেই কণ্ঠস্বরের তীব্রতায় কেঁপে উঠল। নিজের নাম এত জোরে শুনে সূচনার বুকের ভেতর ধকধক করে উঠল। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। প্রণয় মুহূর্তের জন্য থমকে গেল। এভাবে সূচনাকে কে ডাকতে পারে? আর সূচনাও অবাক হয়ে গেছে। এমন কি হয়েছে যে পুরো বাড়ি মাথায় তুলে তার নাম ধরে চিৎকার করে যাচ্ছে? সূচনা আর প্রণয় দুজনই একে অপরের দিকে তাকালো। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। মাই ডিয়ার সুন্দরীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি আজকে মোটেও একটুও ভালো নেই। জানো, একটা ভিডিওতে ভয়েস দিতে প্রায় ২ ঘন্টার মতো লাগে। মানে সবকিছু ঠিকঠাক করে এডিটিং করতে সব মিলিয়ে প্রায় ২ ঘন্টা লাগে। আচ্ছা, আমি এতক্ষণ সময় ধরে সবকিছু করেছি। মানে ভিডিও এডিটিং করেছি, সবকিছু করেছি। এর মধ্যে কি হলো, আমি ভিডিওটা সেভ করতে গিয়া রিমুভ করে ফেলেছি। মানে ভুলে আরকি টাচ লেগে গেছে। পরবর্তীতে আচ্ছা যাই হোক, মনটাকে একটু শান্ত করে আবার মানে ভিডিওটা দেওয়ার জন্য আমি ল্যাপটপ থেকে পড়তেছিলাম। মানে গল্পটা পড়তেছিলাম। গল্পের অর্ধেক সময় আসার পর ল্যাপটপ হুট করে বন্ধ হয়ে গেল। খোলার পরে দেখছি হ্যাং হয়ে গেছে। আজকে সব মিলিয়ে আমার দিনটা খুব খারাপ গিয়েছে। মানে এর আগে আমি অনেক সময় মানে বসেছিলাম, ভয়েস দিইনি। পরে আবার মনকে বুঝিয়ে ভয়েস দিতে এসেছি। তাই তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আর তোমরা এত কষ্ট করে তোমাদের ভিডিও দেই, তারপরে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো না। এটা কি মানা যায়?